ভাবুন তো একবার, একটা দেশের প্রেসিডেন্টকে তার নিজেরই সুরক্ষিত মিলিটারি বেস থেকে ধরে নিয়ে আসা হচ্ছে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছিল। আর আজ আমরা এই রকমই এক প্রায় অসম্ভব মিলিটারি অপারেশনের গভীরে যাব। অপারেশনটার নাম অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। তো প্রশ্নটা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? কিভাবে একটা দেশের প্রেসিডেন্টকে তার নিজের দুর্গ থেকেই বন্দী করা যায়? ঠিক এই প্রশ্নটার উত্তরই আমরা খুঁজব এই বিশ্লেষণে। চলুন অপারেশন অ্যাবসোলিউট রিজলভের প্রতিটা পর্যায়ে খুলে দেখা যাক, যে অপারেশনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরা হয়েছিল। এই যে এত বড় একটা দুঃসাহসিক অপারেশন, এটা কিন্তু হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। না, একদমই না। এর পেছনে ছিল দীর্ঘ ৪ মাসের নীরব প্রস্তুতি আর গোয়েন্দা তথ্য জোগাড় করার একটা বিশাল প্ল্যান। পুরো ব্যাপারটা ছিল একটা নিপুণভাবে বোনা মাকড়সার জালের মতো। তো মূল অ্যাটাকের আগে প্রায় ৪ মাস ধরে একটা শেপিং অপারেশন চালানো হয়। এর আসল উদ্দেশ্যই ছিল মিশনের জন্য জরুরি সব গোয়েন্দা তথ্য জোগাড় করা। আর এই তথ্যগুলোই কিন্তু পুরো অপারেশনের ভিত তৈরি করে দিয়েছিল। এই প্যাটার্ন অফ লাইফ জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা একটা ইন্টেলিজেন্স টার্ম, মানে হলো টার্গেটের প্রতিদিনের রুটিনটা কি। তো সিআইএ স্টেলথ ড্রোন ব্যবহার করে মাদুরোর হাঁটাচলা, তার রোজকার রুটিন সবকিছু একদম খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালাইজ করে। আর এভাবেই তারা ১০০% নিশ্চিত হয়ে যায় যে মাদুরো ওই সময় ফোর্ট তিউনা নামের সুরক্ষিত মিলিটারি বেসটাতেই আছেন। একই সাথে একটা কাজও কিন্তু চলছিল। ইউএস সাইবার কমান্ড একটা ডিজিটাল ফাঁদ পাচ্ছিল। তারা একদম গোপনে ভেনেজুয়েলার ন্যাশনাল পাওয়ার গ্রিডে ম্যালওয়্যার ঢুকিয়ে রেখেছিল। প্ল্যানটা ছিল অপারেশনের ঠিক সময়ে পুরো দেশটাকে একবারে অন্ধকারে ডুবিয়ে দেয়া হবে। আচ্ছা, তো সব প্রস্তুতি শেষ। এবার আসা যাক অ্যাটাকের সেই রাতের ঘটনায়। এই মিশনটা সফল করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সাইবার, এয়ার আর গ্রাউন্ড, এই ৩টে ফোর্সকে একসাথে একদম ঘড়ির কাঁটার মতো মিলিয়ে কাজ করানো। পুরো অ্যাটাকটাকে মূলত ৩টে ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম কাজ, শত্রুকে পুরোপুরি অন্ধ করে দেয়া। দ্বিতীয়, চারদিকে চরম একটা বিশৃঙ্খলা তৈরি করা। আর সবশেষে সার্জিক্যাল স্ট্রাইক, মানে স্পেশাল ফোর্সকে দিয়ে আসল কাজটা করানো। প্রত্যেকটা ধাপ এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন পরের ধাপটা সফল হতে পারে। প্রথম ধাপটা ছিল একটা বিশাল স্যাড অপারেশন, মানে সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্সেস। সাইবার অ্যাটাকের সাথে সাথে EA-18G গ্রোলা প্লেন দিয়ে ভেনেজুয়েলার সব রাডার আর কমিউনিকেশন সিস্টেম জ্যাম করে দেয়া হয়। মানে এক কথায় ভেনেজুয়েলার পুরো ডিফেন্স সিস্টেম মুহূর্তের মধ্যে অন্ধ আর কালা হয়ে গেছিল। এরপর শুরু হলো দ্বিতীয় ধাপ, একটা বিশাল ডাইভার্শনারি এয়ার স্ট্রাইক। ভাবা যায় F-22 আর B-1 ল্যান্সারের মতো ফাইটার জেট সহ ১৫০রও বেশি যুদ্ধবিমান একযোগে রাজধানীর বিভিন্ন মিলিটারি বেসে হামলা শুরু করে। এর আসল উদ্দেশ্য ছিল একটাই, মাদুরোর সিকিউরিটি ফোর্সকে কনফিউজড করে দেয়া, যাতে তাদের মনোযোগ আসল টার্গেট থেকে পুরোপুরি সরে যায়। আচ্ছা, এবার আসি গ্রাউন্ড অ্যাসল্টের কথায়। এই কাজের জন্য দুটো এলিট টিমকে দায়িত্ব দেয়া হয়। একদিকে ছিল ডেল্টা ফোর্স, যারা ক্লোজ কোয়ার্টার্স কম্ব্যাট বা সিকিউবিতে এক্সপার্ট। তারাই ছিল মূল অ্যাটাক আর ক্যাপচার ইউনিট। আর তাদের সাথে এমবেড করা ছিল FBI এর হস্টেজ রেস্কিউ টিম বা HRD। তাদের কাজ ছিল অ্যারেস্টের লিগ্যাল অথরিটি নিশ্চিত করা। আর এই টিমগুলোকে টার্গেটে পৌঁছিয়ে দিয়েছিল কিংবদন্তি নাইট স্টকাররা, মানে ১৬শততম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট। তাদের স্কিল ছিল এক কথায় অবিশ্বাস্য। রাডার ফাঁকি দেওয়ার জন্য তারা সমুদ্রের মাত্র ১০০ ফুট ওপর দিয়ে, মানে প্রায় গাছের সমান উচ্চতায় ১১টা হেলিকপ্টার উড়িয়ে নিয়ে গিয়েছিল। এর মধ্যে ছিল স্পেশালাইজড MH-47G চিনুক আর MH-60L ব্ল্যাক হক। কি ভয়ঙ্কর বিপজ্জনক একটা ব্যাপার, ভাবুন একবার। অপারেশনের একদম শেষ মুহূর্তে গ্রাউন্ড টিম মাদুরোর সেই দুর্গে ঢুকে পড়ে। ইন্টেলিজেন্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা জানত মাদুরো একটা প্যানিক রুমে আছেন, যার দরজাটা সলিড স্টিলের। অপারেটররা এক্সপ্লোজিভ চার্জ আর ব্যাস দিয়ে সেই দরজাও কেটে ফেলে। আর এভাবেই মাদুরোর শেষ ডিফেন্সটাও ভেঙে দিয়ে তাকে বন্দি করা হয়। এই যে পুরো অপারেশনটা এত নিখুঁতভাবে সফল হলো, এর পেছনে কিন্তু একটা বড় ভূমিকা ছিল কিছু যুগান্তকারী টেকনোলজির। এই টেকনোলজি অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। চলুন খুব সংক্ষেপে সেই টেকনোলজিগুলো দেখে নেওয়া যাক। এখন একটা প্রশ্ন আসতেই পারে,
এত শত্রু, এত ফায়ারিং, এর মধ্যে হেলিকপ্টারগুলো বাঁচল কিভাবে? তাদের তো মিসাইল দিয়ে নামিয়ে ফেলার কথা। এখানেই আসে অদৃশ্য ঢালের মতো কিছু টেকনোলজি, ডার্ক ফ্লেয়ার্স আর DICM। তো এই সিস্টেম দুটো কাজ করে কিভাবে? দেখুন, XM216 ডার্ক ফ্লেয়ারগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু এগুলো প্রচুর তাপ তৈরি করে, হিট সিকিং মিসাইলগুলোকে ভুল পথে চালিত করে। আর ডিরেক্ট ইনফ্রারেড কাউন্টার মেজার্স বা DICRM একটা হাইটেক লেজার সিস্টেম, যেটা মিসাইল আসার সাথে সাথে ডিটেক্ট করে, সেটার সেন্সরকেই নষ্ট করে দেয়, মানে মিসাইলকে অন্ধ করে দেয়। এই দুটো সিস্টেম মিলেই হেলিকপ্টারগুলোকে বাঁচিয়ে রেখেছিল। আর গ্রাউন্ডে থাকা ডেল্টা ফোর্সকে কভার দেওয়ার জন্য ছিল আরেকটা বিস্ট। এটার নাম ডিরেক্ট অ্যাকশন পেনিট্রেটর বা DAP। এটা আসলে MH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারের একটা হেভিলি আর্মড ভার্সন। মিনিগান আর রকেট দিয়ে সজ্জিত এই হেলিকপ্টারটা শত্রুপক্ষের ওপর এমনভাবে ফায়ার সাপোর্ট দিচ্ছিল যে গ্রাউন্ড টিম তাদের কাজটা ঠিকঠাক করতে পারে। তো অপারেশন সফল হলো, মাদুরোকে খুব দ্রুত সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হলো। কিন্তু মিশনের সমাপ্তি মানেই গল্পের শেষ নয়। এরপরেই শুরু হলো জিওপলিটিক্যাল তোলপাড় আর ভেনেজুয়েলার জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের সূচনা। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিশনের ম্যান্ডেট ছিল মাদুরোকে জীবিত ধরতে হবে, তাকে হত্যা করাটা কোনো অপশনই ছিল না, কারণ সেটাকে একটা অ্যাসাসিনেশন বা হত্যাকাণ্ড হিসাবে দেখা হতো, যার ফলে মারাত্মক আইনি এবং আন্তর্জাতিক সমস্যা তৈরি হতে পারত। এই অপারেশনের পরের ঘটনাগুলো ছিল বেশ নাটকীয়। মাদুরো আর তার স্ত্রীকে প্রথমে USS ইও জিমা নামে একটা জাহাজে আর তারপর সোজা নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে নার্কো ট্রাফিকিং আর অস্ত্র চোরাচালানের মামলা করা হয়। এদিকে মার্কিন সরকার ভেনেজুয়েলায় একটা ট্রানজিশন অফ পাওয়ার ম্যানেজ করার ঘোষণা দেয়। সব মিলিয়ে ভেনেজুয়েলার সরকার একদম বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়, আর সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছিল বেশ মিশ্র। এই পুরো অ্যাট্যাকটাকে একটা পারফেক্টলি অপারেটেড ঘড়ির সাথে তুলনা করা যায়, যেখানে গোয়েন্দা তথ্য ছিল ম্যাপের মতো, অ্যাডভান্সড টেকনোলজি ছিল অন্ধকারের আলোর মতো, আর স্পেশাল ফোর্সের গতি ছিল সবচেয়ে বড় অস্ত্র। এই তিনটে জিনিসের নিখুঁত কম্বিনেশনেই কিন্তু এই প্রায় অসম্ভব মিশনটা সফল হয়েছিল। এই পুরো ঘটনাটা আমাদেরকে একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভবিষ্যতের যুদ্ধগুলো কি তাহলে এভাবেই লড়া হবে? এই ধরনের হাইটেক প্রিসাইজ সার্জিক্যাল স্ট্রাইকই কি হয়ে উঠবে যুদ্ধের নতুন নিয়ম? উত্তরটা সম্ভবত সময়ই বলে দেবে।